করছেন, কারণ তাদের এই বহু রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই দ্বিতীয় স্বাধীনতা, এটাকেও কিন্তু হাইজ্যাক করার জন্য যে চেষ্টা হবে না তা কিন্তু নয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে এখনো কিন্তু আওয়ামী লীগের লোকজন তারা কিন্তু তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে, এবং সজীব ওয়াজেদ জয় তিনি প্রবাসে থেকে কিন্তু একেকটা ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নানা ধরনের তিনি যে বিশৃঙ্খলা সৃষ্টির যে একটা পায়তারা করবেন, তার কিন্তু ইঙ্গিত আমরা পাচ্ছি। কিন্তু তারপরেও পাশাপাশি আমরা আবার আনন্দিত হচ্ছি কোন কারণে, সেটা হচ্ছে যে প্রকৃত স্বাধীনতার মর্মটা কিন্তু এখন আমরা বুঝতে পারছি, যেটা আমি একটা উদাহরণ আপনাকে শুধু দিব। সেটা হচ্ছে যে গতকাল জুম্মার নামাজের সময় আমার সাথে একটা মসজিদের ইমামের কথা হয়েছে। তিনি বললেন যে আমরা এতদিন খুতবাতে গিয়ে আমরা আমাদের মনের কথাগুলো আমরা বলতে পারতাম না, কারণ খুতবাতে আমরা কি বলবো এটা আমাদেরকে আগে থেকে ইনস্ট্রাকশন দেওয়া হতো। তো গতকালকে দেখা গেল যে এই যারা মসজিদের ইমাম, তারা কিন্তু তাদের মনের মাধুরী মিশিয়ে এই শেখ হাসিনার এবং শেখ হাসিনার এই ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে তারা তীব্র সমালোচনা করতে পেরেছেন, এবং প্রত্যেকটা মুসল্লি মানে নাজাত পেয়েছে। তারা মোনাজাতে বলেছে যে আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়েছে, আল্লাহর কাছে বলেছে যে আল্লাহ তুমি আমাদেরকে দেশটাকে বাঁচিয়েছো, এরকম একটা স্বৈরাচারের মানে জাতাকল থেকে আমাদেরকে উদ্ধার করেছো। তো এই যে মানে এই ইমামদের যে মনের যে একটা ক্রোধ, তারা যে এতদিন তাদের খুতবায় যে কিছু বলতে পারতেন না, তারাও এখন মুখ খুলতে পারছেন। তো এই যে একটা পরিবর্তিত বাংলাদেশের চিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং একটা আগামীর দিনে একটা সম্ভাবনা দেখতে পাচ্ছি, আবার একদিকে আশঙ্কাও দেখতে পাচ্ছি যে সজীব ওয়াজেদ জয় বা আওয়ামী লীগ তাদের ষড়যন্ত্র কিন্তু থামবে না ভারতের সহযোগিতায়। তো এই সবকিছু মিলে আমি একটু আপনার বিশ্লেষণ জানতে চাই যে আপনি আসলে কতটুকু অপটিমিস্টিক, এবং এট দ্য সেম টাইম সজীব ওয়াজেদ জয়ের এসব কথাবার্তার কারণে আপনি আসলে কোনো শঙ্কাও বোধ করেন কিনা, এটা দিয়ে আমি প্রশ্নটি শুরু করতে যাচ্ছি। সাকিব, একটা ব্যাপার দিয়ে আমি শুরু করি। যখন আপনাকে আর আমাকে এবং টিটুর রহমান এবং নাগরিক টিভিকে গালি দেয়া হতো যে ইউরোপের পাচাটা বন্ধ করেন, আমেরিকার পাচাটা বন্ধ করেন, আপনাদের এইসব ভুংবাং বহু শুনছি, আমেরিকা ইউরোপ ভারতের ডরায়া গেছে, হাসিনা আরো 2041 পর্যন্ত ক্ষমতায় থাকবে। আপনার খেয়াল আছে কিনা জানি না, জি, জি, যেই মুহূর্তে আপনারা আমেরিকান ফরেন পলিসি নিয়ে আমি আপনি কথা শুরু করতাম, যেই মুহূর্তে আমি আর আপনি ইউরোপিয়ান ফরেন পলিসি এবং ইন্টারন্যাশনাল পলিসি নিয়ে কথা বলতাম, আমার আর আপনার কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কিন্তু গালি খেতাম। আমাদেরকে কিন্তু মার্সিলেসলি আমাদেরকে সমালোচনা করা হয়েছে। হ্যাঁ, আমেরিকা ভয় পেয়ে গেছে, ইউরোপিয়ানরা ভয় পেয়ে গেছে, হাসিনা এবং ইন্ডিয়ার তাকত এত বড়, তাদেরকে থামানো যাবে না। আপনার অবশ্যই মনে আছে, এটা মনে না থাকার কোনো কারণ নাই। এখন একটা কথা, আমি আর আপনি, এই কথাটা আপনি কিন্তু প্রাউডলি বলতে পারেন, আমি এবং আপনি, আমরা কিন্তু আমাদের মেসেজ থেকে আমি আর আপনি কিন্তু কখনো নিজেদেরকে ডিস্ট্রাক্ট করি নাই। আমি আর আপনি কন্টিনিউয়াসলি বলছি যে একটা ফরেন পলিসি এক্সিকিউশনে সময় লাগে, এবং আমেরিকান একটা ফরেন পলিসি যে কোনো রিজিয়নে এক্সিকিউট করতে গেলে ওখানে একটা সফট তৈরি করতে হয়, একটা স্ট্র্যাটেজি সেট আপ করতে হয়, এবং এই স্ট্র্যাটেজিটা 1 বছর ব্যাপী হয়, 1.5 বছর ব্যাপী হয়, 2 বছর ব্যাপী হয়। সাকিব, আমি আর আপনি অত্যন্ত, উই শুড বি প্রাউড যে আমি আর আপনি কখনোই আমার এই শোতে আপনি আমি দুইজনে কেউই বলি নাই কালকে সরকার পড়ে যাবে, পরশুদিন সরকার পড়ে যাবে, এই তো পড়ে গেছে, এ ধরনের কথাবার্তা আমরা আলাপ আলোচনা করি নাই। আমরা প্র্যাগমেটিক ভাবে একটা জিনিসের উপর স্টিক থেকেছি। সেটা ছিল কি, আমেরিকার একটা ফরেন পলিসি আছে, ইউরোপিয়ানদেরও একটা ফরেন পলিসি আছে, ভারত তাদেরও একটা ফরেন পলিসি আছে, যার যারটা শেষে করবে। কিন্তু আমেরিকান এবং ইউরোপিয়ানদের ফরেন পলিসি, স্পেশালি আমি আমেরিকান ফরেন পলিসির উপরে আমি একটা ফেইথ রাখছি, যে ফেইথটা আপনার আমার দুইজনেরই ছিল, এবং আমরা বলছি একটু ধৈর্য ধরে, ইনশাল্লাহ আমেরিকা যদি এক্সিকিউট করে, আমি কখনো মনে করি না সাকিব যে ক্লান্ডেস্টাইন সিআই এর সামনে র বা অন্য কেউ ঘুঁটি নাড়াবে বাংলাদেশে এবং আমেরিকা এটা টলারেট করবে, আমার এটা মনে হয় নাই কখনো। বাংলাদেশি ভাই বোনের, আপনাদেরকে এই কথাটা বলে রাখি, আমেরিকা এট দ্য এন্ড আপনাদেরকে না, র কে বুঝাই দিছে হু ইজ দ্য ফাদার। আমার এই কথাটাকে আমি যদি বাংলায় বলি, সিআইএ অথবা আমেরিকা বাদ দেন এগুলো, বাংলাদেশে একটা জিনিস আমেরিকান ফরেন পলিসিতে প্রুভ করছে যে আব্বাকে দেখ, এটা গেল 1 নম্বর কথা।
এখন 2 নম্বর কথা, মানুষ যখন লাত্তিগুতা খায় রাস্তাঘাটে তখন মরার আগেও একটা হুঙ্কার দেয়। এখন কথায় কথায় আমি দেখছি সজীব জয় বাংলাদেশের সবচেয়ে বড় চোর, সবচেয়ে দুর্নীতিপরায়ণ এবং নৃশংস এক মহিলার সন্তান, এবং তাও কুসন্তান, কুশিক্ষিত, কুচরিত্র, খারাপ মানসিকতা সম্পন্ন, মিথ্যাচারিতায় ভরপুর এই সজীব জয় এবং হাসিনা শেখ এই পর্যায়ে ক্ষমতা হারানোর পরেও একবার বলে আমার মা রেজিগনেশনে সাইন করেছে, আবার বলে সাইন করে নাই। একবার বলে আমার মার উই আর ডান ইন বাংলাদেশ, আবার বলে আমরা বাংলাদেশ থেকে পালায়ে যাই না, আমরা আবার আসতেছি। এরা ঘুমে না সজাগ এ কথাটা বলতে এখন ভয় পাচ্ছে। আবার তাদেরকে বারবার জিজ্ঞাসা করা হচ্ছে তোমার মা কি তৃতীয় দেশে? ইন্ডিয়ান জার্নালিস্টরা তাকে বারবার জিজ্ঞাসা করে whether your mother is going to seek asylum in a third country. জয় বলে আমরা এই ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেই নাই, কিন্তু আমি বহু আগে থেকে এই শোতে বারবার বলেছি হাসিনা শেখ বা তার বোন রেহানা শেখ অথবা তার 5 বাচ্চা কাচ্চা এদের ইন্ডিয়া থেকে তো যাওয়ার দরকার নাই। তারা 3 মার্চ 1977 থেকে ইন্ডিয়ান সিটিজেন। ভারতে তাদের অ্যাসাইলাম অ্যাপ্রুভ করার পরে তাদেরকে সিটিজেনশিপ দেয়া হয়েছে। ওই সিটিজেনশিপ তো তাদের আছে, সে ভারত থেকে কেন যাবে? আপনাদেরকে আমি একটা কথা বলি, হাসিনা কেন ভারত থেকে যাবে না তার একটা কথা আপনাদেরকে আমি বলি। ফর এক্সাম্পল, হাসিনা যদি ইউরোপে যায় এবং ইউরোপে থেকে বাংলাদেশে সহিংস তৎপরতা লিড করে, বাংলাদেশে গণহত্যা শুরু করায়, ডাকাতি শুরু করায়, বাংলাদেশের মানি লন্ডারিং শুরু করায়, বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে, বাংলাদেশের জনসংহতি পরিষদ নাম দিয়ে যদি আবার হত্যাকাণ্ড ঘটায়, সে যেই দেশেই থাকে ওই দেশে তার বিরুদ্ধে একটা ক্রিমিনাল কেস হতে পারে এবং তাকে ওই মামলায় অ্যারেস্ট করা হতে পারে। ফর এক্সাম্পল, হাসিনা শেখ যদি আমেরিকায় আসে অথবা ইউরোপে থাকে অথবা ফিনল্যান্ডে যায়, ওইখানে বসে বাংলাদেশে যদি একটা সশস্ত্র বিপ্লব ঘটানোর জন্য সে যদি বলে যাও অমুকরে ঠ্যাং ভাঙ্গা দাও, যাও অমুক জায়গায় আগুন জ্বালায়া দাও, he is going to implicate herself in a criminal case and he is going to be in custody. সাকিব, আপনি একটু চিন্তা করে দেখেন, হাসিনা শেখ কি এই রিস্ক নিতে পারে ইউরোপে বসে, যেটা সে ইন্ডিয়ায় বসে নিতে পারবে? ইন্ডিয়ায় বসে সে সন্তু লারমাকে বলবে আগুন জ্বালায়া দাও, ইন্ডিয়ায় বসে গোপালগঞ্জে যত লোকজন আছে অথবা বাংলাদেশ ব্যাপী আওয়ামী লীগের যত লোকজন আছে তাদেরকে বলবে আগুন জ্বালায়া দাও, অমুকরে মেরে ফেলো, অমুক জায়গায় হরতাল করো, অমুক জায়গায় এইটা করো। ইন্ডিয়ায় তার বিরুদ্ধে মামলা হবে না, যেটা ইউরোপে বসে হবে। আবার আরো একটা কথা আপনি বলেছেন, সজীব জয় সে ওখানে বসে বসে ফতোয়া দিচ্ছে। কোন ফতোয়া যখন মানুষ আর বিশ্বাস করে না তখন সে একটা ফতোয়ায় স্ট্রাইক করেছে। ফতোয়াটা কি জানেন? বাংলাদেশে হিন্দু নিধনের বাহিনী। আপনাদেরকে আজকের আমি গোপন একটা কথা বলি, বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগের 4-5 জন কর্মকর্তা আমার সাথে শেয়ার করেছে। হিন্দুরা বলছে ছাত্রলীগের এবং যুবলীগের লোকজনরা পুলিশের ব্যাকআপে হেলমেট পরে যখন মানুষের উপরে আক্রমণ করেছে, তারা বলেছে আমাদেরকে হেলমেট দেওয়া হোক যাতে লোকজন না বুঝে যে আমরা বাংলাদেশের হিন্দু। অর্থাৎ 90% হেলমেট যারা ব্যবহার করে
আমার জনসাধারণের উপরে অত্যাচার করেছে, আমার লোকজনদেরকে খুন করেছে, হাতুড়ি দিয়ে পিটিয়েছে। এদের 90% ছিল হিন্দু সম্প্রদায়ের লোক। আমার কথা বিশ্বাস হবে না, আজকে নিউ ইয়র্ক টাইমসের আর্টিকেল যখন বলে রিভেঞ্জ অ্যাটাকের ডিসক্রিপশনে আপনাদের সাউথ এশিয়ান ব্যুরো চিফ মুজিব মেশাল সে তার কথায় কথায় বলছে যে তাদের ইনভেস্টিগেশনে একটা জিনিস দেখেছে, গত 16 বছরে হিন্দুরা যত অ্যাট্রোসিটিস এবং ক্রিমিনাল। ভাই আপনি কি সব হিন্দুদের কথা বলছেন? কারণ আমরা এমন হিন্দু দেখি যারা কিন্তু দেশকে ভালোবাসে। না না, নো ওয়ে। বাংলাদেশে আমার মতো আপনার মতো বহু হিন্দু আছে যারা বাংলাদেশে জীবন দিয়েছে। আপনার মতো হিন্দু না, আমরা তো হিন্দু না, বলছি যে আমাদের অনেক হিন্দু বন্ধু আছে। না আমি বলছি আপনার আর আমি ভুল, আই এম সরি, মাই অ্যাপোলজি, ইটস এ স্লিপ অফ টাং। আমার আর আপনার বহু হিন্দু বন্ধু বান্ধব আছে যারা বাংলাদেশকে, আমার আর আপনার মতোই বাংলাদেশকে ভালোবাসে, কম ভালোবাসে না, তারা বাংলাদেশের জন্য জীবন দিয়ে ফেলবে। কিন্তু কষ্টের কথা হচ্ছে সাকিব, তাদের সংখ্যাটা মাইনরিটি। মানে বাংলাদেশে হিন্দুদের মধ্যে কানাইলাল শীল যেমন আছে, প্রশান্ত গাঙ্গুলি যেমন আছে, রাজেশ কুমার যেমন আছে, নির্মল সেন যেমন আছে, মণি সিং যেমন আছে, ঠিক তেমনি রানা দাশগুপ্ত আছে, সুভাষ সিংহ রায় আছে, বিপ্লব সরকার আছে, সঞ্জীব কুমার আছে, দেবদাস তেমন আছে। এ ধরনের লোকজনের অভাব নাই। আপনার মনে আছে কোন এক পরিবহনের মালিক ওপেনলি বলছে আমি ডুগডুগি বাজাবো না বা মন্দিরে ঢুকবো না যতক্ষণ বাংলাদেশ ভারতের একটা পার্ট না হবে। কোনটা? যে বিহঙ্গ পরিবহনের পঙ্কজ দেবনাথ এরা বলছে। এবং আরো একটা কথা সাকিব, মুজিব মেশাল উনি সাউথ এশিয়ার নিউ ইয়র্ক টাইমসের ব্যুরো চিফ, সে এইটাকে নিজে ইনভেস্টিগেট করাইছে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হচ্ছে, অ্যাট্রোসিটিস হচ্ছে, এটা নিয়ে সে চেক করতে গেছে। চেক করতে যাওয়ার পরে সে একটা কথা দেখেছে, সে দেখেছে বহু মন্দিরে ছাত্র শিবিরের লোকজনরা পাহারা দিতেছে, বহু মন্দিরে জামাতের লোকজনরা পাহারা দিতেছে, বহু মন্দিরে এলাকার মুসল্লিরা পাহারা দিতেছে। সেখানে জামাতকে মৌলবাদী একটা সংগঠন বলা এবং জামাত অ্যাটাক করছে, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যাটা কোন জায়গায়? ভারত প্রীতি যেসব হিন্দুদের মধ্যে আছে যারা বাংলাদেশকে বাদ দিয়ে ভারতের প্রতি আনুগত্য দেখায়, তারা কন্টিনিউয়াসলি এটা নিয়ে কথা বলেছে। এবং সজীব জয় এই কথাটাকে ব্যাখ্যা দিতে গিয়ে সাকিব এমন ভাবে ব্যাখ্যা করছে যে গত 16 বছরে হিন্দুদের উপরে হাসিনার শাসনামলে হাজারো জমি দখল হয়েছে। যত জমি দখল হয়েছে, এই জমি দখল হয়েছে ছাত্রলীগের গুন্ডাদের দিয়ে। সজীব জয় এই কথা বলে না। গত 16 বছরে কয়েক শত হিন্দু মহিলা ধর্ষণের শিকার হয়েছে, সজীব জয় এই কথা বলে না। গত 16 বছরে শত হিন্দুদের দ্বারা ধর্ষিত হয়েছে, এ কথা কেউ বলে না। অথচ সজীব জয় এবং ভারতীয় মিডিয়া একটা জিনিস কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে, সেটা কি? বাংলাদেশে গত 5 দিনে নাকি হিন্দু নিধন হচ্ছে। আমাদের এক দর্শক বলেছে ওটা বিহঙ্গ পরিবহন না, শ্যামলী পরিবহনের মালিক বলেছিল বাংলাদেশ যতক্ষণ ভারতের পার্ট না হবে আমি মন্দিরে ঢুকবো না। এখন সজীব জয় এখন এ কথা বলছে। এবং পাশাপাশি আরো একটা কথা আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, আই এম সো হ্যাপি অ্যান্ড প্রাউড to hear from the chief advisor or head of the caretaker government, Honorable Chief Advisor Dr. Mohammed Yunus. উনি বলেছেন
মাইনরিটিদের উপরে যদি কেউ আক্রমণ করেও থাকেন বন্ধ করুন। মাইনরিটিদের উপরে যদি হামলা বন্ধ না হয় এবং আপনারা যদি রাস্তাঘাটে ভায়োলেন্ট হন, আমি রিজাইন করে চলে যাব। এর চেয়ে আর বড় হুমকি হতে পারে না। আমি বলবো এটা কাইন্ড অফ কাউন্সেলিং। কেন কাউন্সেলিং? অনারেবল চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার প্যারালাল কোন চরিত্র এন্টায়ার বাংলাদেশে নাই, এবং বাংলাদেশিরা অর্থাৎ 17 থেকে 20 কোটি মানুষ ওনাকে হারানোর রিস্ক আমরা কেউ নেব না। উনি যদি বলেন যে আমার উপরে বিশ্বাস রাখুন, আমি 100 ভাগের মধ্যে 100 ভাগ বিশ্বাস ওনার প্রতি আমার আছে। উনি যদি বলে থাকেন ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, আমি ধৈর্য ধরব এবং অপেক্ষা করব। উনি যদি বলে আমার সময় দরকার, সবকিছু আমি ধীরে ধীরে গুছাবো, আমি বলবো ওনার উপরে অবিশ্বাস করার কোনো কারণ আমাদের নাই। উনি যদি বলে থাকেন যে মাইনরিটিরা বাংলাদেশে সেফ এবং মাইনরিটি